নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রানী ও অবিনাশ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। রানী ও অবিনাশ। অবিনাশের চেহারাটা এমনিতেই বেশ লম্বা, পা ফাঁক করে দাঁড়ালে অনেকটা বড় ছায়া পড়ে, কিন্তু এখন ছায়াটা একটু বেশি লম্বা। রাস্তা পেরিয়ে গেছে। সকাল 10:30 বাজে। এখন সকলেরই ছায়া ছোট ছোট, আর একটু বাদেই বিন্দু হয়ে যাবে। অথচ অবিনাশের ছায়া এমন বিচ্ছিরি লম্বা হলো কি করে? রাত্রির দিকে পিছন থেকে আলো পড়লে ছায়া আপনিই লম্বা হয়ে যায়। অনেক সময় অতিকায় 50-60 ফুট পর্যন্ত, কিন্তু এখন সূর্য প্রায় মাথার উপরে। অবিনাশ এদিক ওদিক তাকিয়ে আলাদা কোনো আলোর খোঁজ করল, কিছুই নেই। তাহলে কি করে এত বড় ছায়া? পিচের রাস্তা পেরিয়ে ওপাশের গ্যাস পোস্ট পর্যন্ত পৌঁছতেই তার মাথা। যাই হোক, ও নিয়ে আর অবিনাশ ব্যস্ত হলো না। বিজ্ঞানের আবিষ্কার যত বেশি হচ্ছে ততই অলৌকিকের সংখ্যাও বেড়ে যাচ্ছে। সে ভাবলে ভারী ভারী বাসগুলো তার ছায়ার ওপর দিয়ে চলে যাচ্ছে। অনেক ব্যস্ত মানুষ, রিক্সা, এমনকি ঠেলা গাড়িও চলে যাচ্ছে তার ছায়ার বা কাঁধের ছায়া মারিয়েই। যাই হোক, ব্যথা তো আর লাগছে না। তবু অবিনাশ কয়েকবার সরে সরে দাঁড়ালো। প্রজাপতি রঙা ছোট ছোট মেয়েরা স্কুল ছুটির পর বেরিয়ে আসছে। অবিনাশ দ্রুত চোখ চালিয়ে দিচ্ছে ওদের মধ্যে একবার করে। না, সর্দারনীরা এখনো বেরোয়নি। মেয়েদের সাইজ ক্রমশ বড় হচ্ছে। কচি কচি মেয়েদের পর এখন আসছে ডাঁসা মেয়েরা। 1-2 থেকে ক্লাস 9-10 মেয়েদেরও ছুটি হয়ে গেল। এমনকি 2-1টা মেয়ের চেহারা দেখে এখন আর ছাত্রী কি মাস্টারনি বোঝা যায় না। তবে চশমা পরা, কালো ঠোঁট দুজন শিক্ষার্থী না হয়ে যায় না। এমনও হতে পারে রানী আজ স্কুল আসেনি, অথবা অন্য স্কুলে চাকরি নিয়ে চলে গেছে। কতদিন আগেকার কথা, খবর এসেছে অবিনাশ। অথবা রানী হয়তো এখন আর চাকরি করে না। ওর স্বামীর এতদিনে যথেষ্ট পদোন্নতি হবার কথা। অফিসারদের বউদের কি আর মাস্টারি করার মানায়? কিন্তু অবিনাশ শেষ পর্যন্ত দেখে যাবে। আর ক মিনিট, এরপরই তো দুপুরে ছেলেদের স্কুল শুরু হয়ে যায়। সুতরাং আর বেশিক্ষণ নিশ্চিন্ত ভিতরে বসে থাকবে না রানী, যদি স্কুলে এসে থাকে। প্রথমে যেমন জাহাজের মাস্তুলটা শুধু দেখা যায়, তেমনি দূরে অবিনাশ দেখতে পেল রঙিন প্যারাসোল, একটি সুডোল হাত। মুখ না দেখতে পেলেও অবিনাশ চিনতে পেরেছে। ওই হাঁটার ভঙ্গিটা তার খুব চেনা। এখনো বেশ শৌখিন আছে দেখছি। চমৎকার কায়দায় শাড়ি পরেছে, ফুলাতা মিড ভিক্টোরিয়ান ব্লাউজ, শান্তিনিকেতনের চটি। স্কুলে কাজ করলে তো এসব শখ বেশি দিন থাকে না। দিদিমণি দেখাচ্ছে না, যা হোক, তবে একটু মোটা হয়েছে ঠিকই। অবিনাশ এগিয়ে গেল না, আর একটা সিগারেট ধরালো। আগের চোখাচোখি হোক না। আধ ঘন্টার ওপর অবিনাশ দাঁড়িয়ে আছে। লোকেরা কি তাকে লক্ষ্য করেছে? পাড়ার ছোড়ারা না আবার আওয়াজ দেয়, যাকে বাসে উঠে পড়বে না তো টপ করে? রানী কিন্তু এদিকে তাকালো না। ছাতা না বন্ধ করে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। সুতরাং অবিনাশ এগিয়ে গিয়ে ঘুরে কোনো কথা না বলে ওর সামনে দাঁড়ালো।
বললে, চিনতে পারো? এ কি, তুমি? রানী যেন খুব বেশি অবাক হয়নি, কিন্তু প্রকাশ্য রাস্তাতেই অবিনাশের হাত চেপে ধরল। এতদিনে মনে পড়ল অভাগিনীকে? একটু দয়া মায়া নেই শরীরে তোমার? মেয়েটা বেঁচে আছে কি মরে গেছে একটা খবরও নিলে না? সত্যি কতদিন পর তোমাকে দেখলুম রানী। 5 বছর 8 মাস। অবিনাশ চমৎকৃত হয়ে গেল। রানী কি প্রতিটি দিন প্রতিটি মাস গুনেছে নাকি? না, টপ করে মুখে যা এলো বলে দিল। পরে মিলিয়ে দেখতে হবে। শেষ কবে দেখা হয়েছিল? সেই আলিপুরের ট্রামে, না শশাঙ্কর বিয়ের সময়? না, যাকে যাক। রানী ওর বাহু ছুঁয়ে আছে। অবিনাশের ইচ্ছে করল রানীর কাঁধে হাত রাখে, কিন্তু এইভাবে রাস্তায় ওর ছাত্রী ফাত্রী বোধ হয় দেখে অবাক হবে। থাক। তুমি কেমন আছো রানী? ভালো নেই। তোমার জন্য সবসময় মন কেমন করে, বলে রানী হেসে ফেলল। তারপর হাসতে হাসতেই দুষ্টুমি হাসি গোপন করতে না পেরে বলল, বিশ্বাস হলো না তো? সত্যিই, কিন্তু হেসে ফেলল। তোমার জন্য খুব মন কেমন করে। থাক, আর ইয়ার্কি করতে হবে না। শরীরটা নষ্ট করলে কেন? এরকম মোটা হতে হয়? কি সুন্দর ফিগার ছিল তোমার। এখন অত বড় বড়। এই, অসভ্যতা করো না, লোকে শুনতে পাবে। কি হবে আর এই পোড়া শরীরের দিকে নজর দিয়ে? আর তো আমার কেউ স্তুতি করার লোক নেই। আমি ঘরের বউ। কেন? স্কুলের সেক্রেটারি। তিনি বাড়িতে মাঝে মাঝে চা খেতে ডাকেন না? কিংবা পাড়ার ছেলেরা, স্বামীর বন্ধু, অথবা পাশের ফ্ল্যাটের কোনো সঙ্গীত রসিক? তোমার স্তাবক নিশ্চয়ই এখনো অসংখ্য। না। রানী ছদ্ম মান গলায় বলল, হাবিশিকের রাজকুমার ছাড়া আমার রূপের প্রশংসা আর কেউ করেনি। এটা একটা পুরনো ঠাট্টা। রানীর চেহারাটা ছেলেবেলায় ছিল ভারী সুন্দর। খুব কোঁকড়ানো চুল আর ফর্সা রঙের জন্য ওকে অনেকটা রানী এলিজাবেথের মতোই দেখাতো। ওর নাম আসলে প্রতিমা, কিন্তু সবাই রানী রানী বলে ডাকে। কিন্তু অবিনাশকে কোনো ক্রমেই রাজা বা রাজকুমার বলা যেত না ছেলেবেলায়। ছেলেবেলা থেকেই ওর চেহারাটা চোয়ারে, কাঠখোট্টা, রং বেশ কালো। তাই রানী ওকে সান্ত্বনা দিয়ে বলতো, আহা, সব রাজকুমারী কি সুন্দর হবে নাকি? আফ্রিকার রাজকুমাররা যত বড় রাজার ছেলেই হোক, কালো কুৎসিত তো হবেই। তুমি আমার আবিসিনিয়ার রাজকুমার। রানী জিজ্ঞাসা করল, এখন কি চাকরি টাকরি করছো? কিচ্ছু না, বিদেশে গিয়েছিলাম, ফিরে এসে আবার বেকার। ফিরলে কেন? আমি বিদেশে গিয়েছিলাম তুমি জানতে? জানতাম না। সব খবর রাখি। দেখানো হলে কি হয়? ফিরলে কেন এত তাড়াতাড়ি? তোমার জন্য মন কেমন করছিল। দুজনেই আবার হেসে উঠল অনেকক্ষণ। রানী বলল, জানো আমার এখন 350-400 টাকার রোজগার। আমাকে বিয়ে করলে এখন তোমাকে বসিয়ে খাওয়াতুম। কি, আমাকে বিয়ে না করার জন্য এখন তোমার অনুতাপ হয় না? মোটেই না, খুব বেঁচে গেছি। প্রথম প্রথম তুমি যখন ওই কুটকোটাকে বিয়ে করলে, প্রথম 2-3 মাস ভীষণ কষ্ট হয়েছিল। মনে হতো অবিশ্বাসিনী ছলনাময়ী নারী। বুক ফেটে যেত। মনে হতো সব মেয়েই এরকম। তারপর বুঝতে পারলুম খুব বেঁচে গেছি। উফ, বন্ধু বান্ধবের তো দেখছি বিয়ে করে এক একজন লেধরুস হয়ে যাচ্ছে। কীরকম বোকা বোকা তেলতেলে মুখ হচ্ছে এক একজনের। আমি কত খোলা হাত পায়ে আছি, যখন খুশি বাড়ি ফিরতে পারি। জামার তলায় ময়লা গেঞ্জি পরলে ক্ষতি নেই। পকেটে পয়সা থাকলেও বা না থাকলেও যে কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারি।
কি নিষ্ঠুর বাবা! অন্তত মিথ্যে করেও তো বলতে পারতে আমার জন্য কষ্ট হয় তোমার। মিথ্যে কথা বলার কি আর বয়স আছে? বুড়ে হয়ে গেলুম প্রায়। আমার বয়স 32, তোমারও তো 28, নাকি আরও বেশি? তখন বয়স ভাঙিয়েছিলে। এখন সে সন্দেহ হচ্ছে কেন? বাহ, 5 বছরে যদি কারুককে 10 বছরের বুড়ি হতে দেখি তবে সন্দেহ হবে না? যা, মিথ্যে। মোটেই 10 বছর নয়, 2 বছর ভারিয়েছিল। এখন আমার 30। আর প্রেম করা বাহাদুরি তো জানি, লাজুক কোথাকার। এখনও নিশ্চয়ই মেয়েদের গায়ে হাত দিতে হাত কাঁপে। আমি তো তোমাকে প্রথম সিডিউস করেছিলাম, তাও কি ভয়? সেই দিন আর নেই। বিদেশে অন্তত শখানেক মেয়ের সঙ্গে প্রেম করেছি। ওসব বীরত্ব আমার কাছে দেখাতে হবে না। আমার চেয়ে আর কেউ বেশি চেনে না তোমাকে। একটু থেমে রইল দুজনেই। অবিনাশ রানীর সারা শরীরে চোখ ঘোরায়। রানী পাশ চোখে তার লক্ষ্য করে হাসে। সত্যিই বুড়ো হয়ে গেলুম। স্কুলে যখন মাস্টারনি সেজে বসে থাকি গম্ভীর হয়ে, এক এক সময় কীরকম হাসি পায়। জীবন কাটিয়ে দেওয়া তাহলে এত সহজ? কালকে জানো, একটা মজার ঘটনা হয়েছিল। ক্লাস 10-এর মেয়েরা একটা কাগজ গোপনে চালাচালি করছিল। আমি ধরে ফেললুম। প্রেমপত্র। একজন লিখেছে, বাকিরা সেটা কপি করে নিচ্ছে। খুব বকুনি দিলুম। আসলে কিন্তু মনে মনে খুব খুব করে হাসছিলুম। বেশ লিখেছে। আমারও কপি করে নিতে ইচ্ছা করছিল। এক জায়গায় কি লিখেছে জানো? তোমার জন্য আমার বুকের মধ্যে ব্যথা করে, যেন অসম্ভব জ্বর হয় আমার। কীরকম অসভ্য! আমাদের সময় আমরা লিখতুম হৃদয়, এখনকার মেয়ে লেখে বুক। একটু দুঃখ হলো আমার। আর কেউ নেই যাকে আমি আজ আর প্রেমপত্র পাঠাতে পারি। কেন, আমার ঠিকানা জানতে না? ইস, সব কম নয়। জানো, চিঠিতে একটা রবীন্দ্রনাথের কোটেশন পর্যন্ত দেয়নি। তার বদলে কোন আধুনিক কবির কি জানি, তোমারই হয়তো। কেন, আমার কবিতা চেনো না? পড়ো না বুঝি আজকাল? যা যা তার আবিষ লিখছ তো এখন। কে পড়ে ওসব? তোমার স্কুলের 2-একটা কচি মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দাও না। ফাজলামি করতে হবে না, বাড়ি যাই। রানী, তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। আর দরকারে কাজ নেই, ঢের বেলা হলো। তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিলে আমার বাড়িতে হাঁড়ি ঠেলবে কে? ও, এবার বুঝি রাগ হলো? না রে পাগলা, সত্যি বাড়ি যেতে হবে। 11টায় ঝি চলে যাবে, তারপর ছেলেটাকে ধরতে হবে না? দেখো খুকি, চালাকি করিস না। এতদিন পরে দেখা হলো, অমনি বাড়ি আর বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমিও ছোট সঙ্গে বাড়ি যাই। অত খাতির নয়, আমার কর্তা ছুটি নিয়ে বাড়িতে আছে, দেবে গলা ধাক্কা। তবে চল কোনো চায়ের দোকানে বসি। সত্যি একটা খুব দরকারি কথা আছে তোর সঙ্গে। আবার তুই তো কারি শুরু করেছিস। তুই তো প্রথম আরম্ভ করলি। তোর ছেলের কি নাম রেখেছিস? তোর নামে নয়, ভাবছি অবিনাশ নাম দিয়ে একটা বাচ্চা কুকুর পুষব। সবসময় বুকে জড়িয়ে থাকবো তাকে। রানী, তোকে খুব জরুরি একটা কথা বলতে এসেছিলাম। কোনো দরকার নেই, সত্যি একটা বিশেষ কথা আছে। না অবি, কেন এসেছিস এতদিন পর? কেন ভেঙে চুরে দিতে এসেছিস? ব্যস্ত আছি সংসার পেতে। চাকরি করছি, স্বামী পুত্র নিয়ে ছেলেবেলার পুতুল খেলার মতো বউ বউ খেলছি। তুই চাস সব টান মেরে ফেলে দি আবার? কিন্তু তুই তো পাগল। তুই তো আমার পাশে থাকবি না জানি। কেন এসেছিস আমার সর্বনাশ করতে? তুই যা। না রে, আমি এসেছি মাত্র একদিনের জন্য, শুধু একদিন। চল কোথাও গিয়ে একটু বসে কথা বলি। উপায় নেই যে, সবাই ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি শুরু করবে। এত দেরি করে তো কোনোদিন ফিরি নাই। ওই বাসাটায় উঠি। একটু দাঁড়া। আচ্ছা মনে কর খুব ট্রাফিক জ্যাম, বাসে ওঠার কোনো ক্রমে উপায় নেই।
তাহলে কি করতিস? দেরি তো হতোই। তাহলে হেঁটে যেতাম। আচ্ছা চল হেঁটে যাই। এইটুকু সময় তোকে একটা কথা বলি, এখনো শীত যায়নি, রোদ্দুরের তাপ নেই। অবিনাশ এতক্ষণ লক্ষ্য করেনি যে রানী ওর ছায়ার ওপর দাঁড়িয়ে আছে। বস্তুত সূর্য এখন মাথার কাছে এসেছে। স্বাভাবিক এবং ছোট হয়ে গেছে অবিনাশের ছায়া। অবিনাশ ঘুরে এসে রানীর ছায়ার ওপর দাঁড়ালো। দাঁড়িয়ে বেশ আরাম পেল। রাস্তার লোকজন অনেক কমে গেছে। কোথায় পরের বাড়ির জলের দরের ওপর নিলাম হচ্ছে। অধিকাংশ লোক সেখানেই ছুটে যাচ্ছে। সন্দেহ কি? দুজন দুজনের ছায়া সরিয়ে হাঁটতে লাগলো। রানী ওর রঙিন ছাতাটা অল্প অল্প দোলাচ্ছে। অবিনাশ ওর সুন্দর কারুকার্য করা হাত ব্যাগটা টেনে নিয়ে বলল, দেখি কি আছে। ঠোঁট উল্টে রানী বলল, কিছুই নেই। কি আর থাকবে? বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি যাই। কটা খুচরো পয়সা আছে। ভেবেছিলাম টাকা চুরি করব। এক সময় তো অনেক চুরি করেছিস বাপু। তা সত্যি, অনেক টাকা নিয়েছি তোর কাছ থেকে রানী। কেন আজ দেরি করিয়ে দিলি? এতক্ষণে কবে বাড়ি যে পৌঁছে যেত। সত্যি তোর ইচ্ছে করছে না আমার সঙ্গে থাকতে? এক সময় তো আমার সঙ্গে দেখা করার জন্য ছটফট করতিস। ছেলেবেলায় ওরকম হয়। আগে তো বৃষ্টির জন্য ছটফট করতো, এখন বৃষ্টি পড়লে বিরক্ত লাগে। অবিনাশ হঠাৎ গম্ভীর গলায় ডাকলো, রানী। রানী তক্ষুনি জল কুচকুচি করার মতো হেসে বলল, এবার বুঝি বোকা বোকা প্রেমের কথা শুরু করবি? খবরদার, এখন আর কচি খুকি নেই যে ভোলাতে পারবে। কবেই বা তোকে ভোলাতে পেরেছি? ছোটবেলা থেকেই তো তুই পাকা একটি প্রেমের কথা তো তুই আমায় শিখিয়েছিস। তোর ওপরের ঠোঁটে পাতলা পাতলা ঘাম জমেছে। খুব ইচ্ছা করছে একটা চুমু খাই। এতক্ষণ কথা বলছি অথচ একটাও চুমু খায়নি তোকে। এরকম আগে কখনো হয়েছে? তবে আর কি, রাস্তার মধ্যে শুরু করো, 1000টা ক্যামেরায় ছবি উঠুক। ওই জন্যই তো বলছিলাম কোথায় গিয়ে বসি। ইস, কোথাও বসলে যেন দিতাম আর কি। এখন থেকে কোথাও বসলে আমরা বসবো টেবিলের দুপাশে। দেখিস চেষ্টা করে। তোর স্বামী যখন থাকবে না, দুপুরে একদিন বাড়ি গিয়ে হাজির হব। শাশুড়ি থাকে, থাকুক। শাশুড়ি যদি গঙ্গা স্নান করতে যাবে আমি তককে তককে থাকবো। আমি দরজায় খিল দিয়ে থাকি, খুলবো না। কেন খুলবো? তুই আমার কে? আমি জলের পাইপ বেয়ে উঠবো। কেন? তুই আমার কে? আমি তোর সর্বস্ব। তুই তো বলতিস। ইস, কোথাকার সর্বস্ব রে? দেখি মুখখানা। তুই আমাকে একেবারে গ্রাহ্য করিস না রানী। আমি বিলেত ঘুরে এলুম হাজার হোক, আমি এখন একটা বিলেত ফেরত। ওরকম বিলেত ফেরত গন্ডায় গন্ডায় রাস্তায় ঘুরছে। তুই আমাকে এতদিন পর বিলেত দেখিয়ে ইমপ্রেস করতে এসেছিস? কি অধঃপতন তোর! রাস্তা থেকে একদিন জোর করে ধরে নিয়ে যাব। চেষ্টা করে দেখিস, আমার গায়ে এখনো জোর আছে। তাছাড়া এমন চেঁচাবো যে রাস্তায় 1000টা লোক এসে গাঁটটা মেরে তোর মাথা ফাটিয়ে দেবে। বেশ হবে। ওসব লোকফোক আমাকে দেখাসনি। আমি অবিনাশ মিত্তির, ছেলেবেলা থেকেই গুন্ডা। একটা গাড়ি নিয়ে এসে চলতি রাস্তা থেকে তোকে টেনে তুলে নিয়ে যাব। নিয়ে গিয়ে কী করবি? তোর পায়ের তলায় আমার মুখ ঘষবো। রানী হঠাৎ থেমে গিয়ে বলল, এক্ষুনি ঘষ না, এই যে দাঁড়িয়েছি, লোকে দেখুক, ক্ষতি নেই। তারপর তোর মুখও ঘষবি আমার পায়ে। তার দরকার নেই। তোর ওই কুৎসিত পাছোড়া সবসময় রাখা আছে আমার বুকের মধ্যে। ও, তাহলে রানী সান্যাল রোম্যান্টিক হতে জানে? সান্যাল নয়, রায়চৌধুরী এখন। পরস্ত্রী, মনে থাকে না বুঝি? বাহ, পরস্ত্রী। আয় না রানী, আমরা লুকিয়ে অবৈধ প্রেম করি। পরক্রিয়া প্রেম খুব ফার্স্ট ক্লাস জিনিস। অবৈধ প্রেমই যদি করব, তবে পুরনো প্রেমিকের সঙ্গে কেন? আমি বুঝি নতুন একজন জোগাড় করতে পারি না? করেছিস নাকি এর মধ্যেই? অবিনাশ রানীর ছাতার একটা খোঁচা খেল।
ছাতার বাটের নিচে কাদা ছিল। অবিনাশের জামায় একটা গোল দাগ পড়ল। অবিনাশ যে সেই দাগটা তোলার বিন্দুমাত্র চেষ্টা না করে আর একটা সিগারেট ধরালো। তাতেই খুশি ছড়িয়ে পড়ল রানীর মুখে। ঈশ্বরের রাজত্বে কে কিসে খুশি হয় বোঝা যায় না। খুশি হয়ে রানী বলল, আজকাল এত বেশি সিগারেট খাস কেন? তুই খাবি নাকি? আগে তো 2-1টা খেয়েছিস। হ্যাঁ, আমি পরপুরুষের সঙ্গে দিনের বেলায় সিগারেট ফুঁকতে ফুঁকতে রাস্তা দিয়ে যাই, তাহলে আর আমার বাকি থাকে কি? অবিনাশ একটু চুপ করে রইল। তাকিয়ে দেখল ওদের ছায়া টায়া কোথায় অদৃশ্য হয়ে গেছে। এমন বিশ্রী রাস্তা, কোথাও একটা গাছ পর্যন্ত নেই যে ছায়া পড়বে। নিছক রোদ্দুর, কোনো মানে নেই। সিগারেট জোরে টান দিয়ে অবিনাশ বলল, সত্যি রানী, আমরা অনেক দূর সরে গেছি, অথচ মাত্র 6-7 বছর। তোর মুখ থেকে পরপুরুষ শব্দটা কিরকম অদ্ভুত শোনালো, যেন একটা বিদেশি শব্দ, যেন আমি একটা লৌহ মানব হাতে তলোয়ার নিয়ে তোর পাশে দাঁড়িয়ে আছি। অথচ মনে আছে প্রত্যেক দিন সকালে তুই যখন কলেজ যেতিস? থাক পুরনো কথা, আমি ভালো আছি অবিনাশ, আমিও খুব ভালো আছি। বিশ্বাস কর, আমি কোনো দুঃখের কথা বলতে আসিনি। রাস্তাটা উঁচু হয়ে উঠে গেছে, বিছের উপর দিয়ে হাঁটা পথ আছে, নিচ দিয়েও আছে একটু সরু কাঠের রাস্তা। ওরা নিচ দিয়েই গেল। রেলিং ধরে দাঁড়ালো দুজনে। নোংরা জলে অল্প স্রোত। অবিনাশ ও সিগারেটের টুকরোটা ফেলল জলে, ব্রিজের নিচ দিয়ে ভেসে গেল। রানী একেবারে জল ভালোবাসে না। অবিনাশ রানীকে পৃথিবীর একমাত্র মেয়ে জানে। জলের প্রতি যার বিন্দু মাত্র আসক্তি নেই। যেমন রানী এক্ষুনি ওই জলে থুতু ফেলল। রানী বলল, এইবার শুনি কি দরকারটা? কি এমন দরকার আমার কাছে? ইস, কত বেলা হয়ে গেল যে। অবিনাশ জানতো রানী এইবার ও কথা বলবেই, কিন্তু অবিনাশ দ্বিধা করছে। ঠিক কীরকমভাবে আরোধ্য করতে বুঝতে পারছে না। রানী ওর দিকে দুটো সম্পূর্ণ চোখ তুলে বলল, কি? তোকে একটা কথা বলবো রানী, তুই কিন্তু কিছু মনে করতে পারবি না। দূরে সরে গেলেও আমি তো তোর সেই অবিনাশই আছি। অত ফণিতার দরকার কি? কি চাই বল না। রানী, তোর বুকে সেই তিলটা আছে এখনো? ওর খুব একা একা লাগতো, তাই পাশে আর একটা নতুন তিল উঠেছে। যাক, বাজে কথা, দরকারি কথা কি? কি চাইতে এসেছিস এতদিন পর? মুক্তি। এক কথায় বলতে গেলে সে আবার কি? তুই তো আমাকে মুক্তি দিয়েছিস, আমিও তোকে দিয়েছি। বন্ধনটা আর কোথায়? সেরকম নয়, তুই আমার শরীরটাকে মুক্তি দিসনি, আমার মন ছাড়া পেয়ে গেছে। কিন্তু রানী অবাক হয়ে চেয়ে রইল। এই প্রথম অবিনাশের একটা কথা সে বুঝতে পারল না। সেই জন্যই বোধহয় অবিনাশের সারা মুখটাও তন্ন তন্ন করে খুঁজল। কোনো সংকেত নেই। অবিনাশ আবার বলল, বেশ থেমে থেমে ঠান্ডা গলায়, তোর কথা ভুলে যাবার পর আমি বেশ কয়েকটি মেয়ের সংস্পর্শে এসেছি। আর মানে শুয়েছিও কয়েকজনের সঙ্গে। কোথাও তৃপ্তি পাইনি ঠিক। কেন পাইনি জানিস? সবসময় মনে হয়েছে সত্যিকারের রহস্য যেন তোর শরীরেই লুকিয়ে আছে। তোর শরীর তো আমি জানি না। এবার বাড়ি যাই। না না, শোন, আমার পক্ষে খুব জরুরি কথা। আমার জীবন মরণ সমস্যা। আমার পুরো ছেলেবেলাটাই কেটেছে তোর সঙ্গে। তোর কথা, হাসি, পাগলামি, শরীরের গন্ধ, অর্থাৎ যা কিছু ফেমিনিন তার স্বাদ আমি তোর কাছেই পেয়েছি। তোকে মনে হতো একটা রহস্যের সিন্ধুক। তোকে চুমু খেয়েছি, তোর জামার বোতাম খুলে বুকে মুখ চেপে ধরেছি। কি অসম্ভব উত্থাল পাথাল করতো তখন মাথার মধ্যে। ছেলেবেলার সকলের যা হয় আর কি। কিন্তু কোনোদিন তোর সঙ্গে শুইনি, সাহস পাইনি।
ভাবতুম অতখানি আমার সইবে না। ওই অসম্ভব মাধুর্য আমাকে পাগল করে দেবে, আমি টুকরো টুকরো হয়ে যাব, এইসব আর কি। এখন দেখ কত বদলে গেছি, চোয়ালের কাছে শক্ত দাগ পড়েছে, প্রেম প্রেম চুপ ঘুচে গেছে মন থেকে, মদ খেতে শিখেছি খুব। মেয়েদের এখন অন্যভাবে চাই, অর্থাৎ মেয়েদের জানতে দিতে চাই না ওদের কাছ থেকে আমি কতখানি পাচ্ছি। খুব গোপনে ওদের একদম বুঝতে দিই না দিয়ে আমি যেটুকুন বিষম দরকার আমাকে নিতেই হবে। ওরা ভাবে বুঝি সাধারণ কাণ্ড কারখানাই হচ্ছে। আসলে কাক যেমন কোকিলের ছানাকে পালন করে না, না জেনে আমাকে একটা দুর্লভ জিনিস দিয়ে যাবে, তেমনি মেয়েরা সম্পূর্ণ নিজেদের অজ্ঞাত সারে ওদের শরীরটা পুষে রাখে, কিছুই মানে বোঝে না শরীরে। আমি চাই ওরা না জেনে ওদের কোনোদিন বলবো না, কিন্তু মুশকিল হচ্ছে এই আমি সম্পূর্ণ পাচ্ছি না কখন। যখন সময় মনে হয় কিছু বাকি থেকে যাচ্ছে, একটা সম্পূর্ণ মেয়েকে কখনো পাইনি, তখনই তোর কথা মনে পড়ে। তোর কত কী তো আমি জানি, প্রায় গোটা জীবন, কিন্তু আমি তোর সম্পূর্ণ শরীর জানি না। তাই মনে হয় সমস্ত রহস্য বা তৃপ্তি লেগে আছে তোর শরীরে, আমার জীবনের প্রথম নারীর কাছে। মানে তুই কিছু মনে করছিস না তো আমি অন্য মেয়ের সঙ্গে শুয়েছি এ কথা বললুম বলে? তুইও তো তোর স্বামীর সঙ্গে শুচ্ছিস, আমি কি আর কিছু মনে করছি? তুই নিশ্চয়ই আশা করিসনি আমি সারা জীবন তোর বিরহে ব্রহ্মচারী হয়ে থাকব। বয়েই গেছে আমার মনে করতে। যাক, এসব প্রলাপ শুনতে আমার লাভ কি? আমি কি করব? তুই বুঝতে পারছিস না রানী, তোর উচিত আমাকে সাহায্য করা। কীরকম সাহায্য? আমার কাছে কি চাইছিস? একটি দিন, তার মানে আমি তোর সঙ্গে একবার, তাতে কী লাভ হবে? আমি নিঃসন্দেহ হতে চাই যে আসলে তুইও খুব সাধারণ, অন্য মেয়েদেরই মতো। তোর শরীরেও কোনো আলাদা রহস্য নেই। তোকে হারিয়ে অন্য মেয়েকে পেলেও আমি আসলে একটি সম্পূর্ণ মেয়েকেই পাব, তার বেশি আর কিছু পাবার নেই। রানী হঠাৎ চোখ দুটো খুব নিচু করল, যেন ওর চোখ দুটো একেবারে ঢুকে গেল মুখমণ্ডলের মধ্যে। কপালের নিচে আর কিছু নেই, সাদা। সেরকমভাবেই বলল, অসভ্য, ইতর কোথাকার। অবিনাশ বিষম অবাক হয়ে গেল। একটু দ্বিধা করে আলতোভাবে রানীর কাঁধে একটা হাত রেখে বলল, এ কি রানী, তুই রাগ করছিস? আমি কিন্তু তোকে আঘাত করার জন্য বলিনি। আসলে ভেবে দেখ, আমরা দুজনেই তো খুব সাধারণ, অন্যদেরই মতো। আমি শুধু নিঃসংশয় হতে চাই। শনি ফুঁসে উঠল, বলল, না, আমি সাধারণ নই, আমি অসাধারণ। এটা তো ছেলে মানুষই। আমাদের এত বয়স হলো, এখন তো আমরা জানি তোকে না পেলে আমি সবটুকু রহস্য পাবো না। এ কি সম্ভব নাকি? হ্যাঁ তাই, তুই যেখানেই যা তৃপ্তি পাবি না। তোর প্রাণ একটা কৌটোয় পোড়া ভ্রমরের মতো আমার কাছেই থাকবে, আমি তাকে মুক্তি দেব না। ওসব কিছু না রানী, জীবন অন্যরকম। মানুষ বিষম ভুলে যেতে পারে, অনেক বদলে যেতে পারে। তুই একবার, তারপর আমার কি হবে? একজন মাত্র মানুষের কাছেও আমি অসাধারণ থাকবো না? অভি, তোকেও তো আমি সম্পূর্ণ পাইনি। একদিন পেয়ে দেখি, যদি দেখি তুইও সাধারণ, আমার স্বামীরই মতো, তাহলে আর আমার জীবনে কি রইল? তোকে দেখলে এখনো আমার বুক কেঁপে ওঠে। আজ প্রথম দেখে বিষম রক্ত ছড়াৎ করে উঠল। যদি দেখি তুইও, তাহলে আমার এই চাকরি করা, স্বামীর সংসার, ছেলে মানুষ করা সবই ব্যর্থ হয়ে যাবে না? আমার আর কি থাকবে তাহলে? আমার একটিও না দেখা স্বপ্ন থাকবে না? একজনের কাছে অন্তত রানী হয়ে থাকবো না? আমার জীবনে থাকবে না একজন অদেখা রাজকুমার? আমার
আবিসিনিয়ার রাজকুমার? না অভি, আমি সব কিছু জানতে চাই না, তুই দূর হয়ে যা। কিন্তু জানাই তো ভালো, নিশ্চিত হবার মতো একটা তৃপ্তি আর নেই। জীবন শেষ করার আগে জেনে যেতে হবে জীবন আমার কি কি প্রাপ্য ছিল। রহস্যের ভাবনায় কাটানো খুব কুৎসিত। তুই আর আমার সামনে আসিস না, কোনো দিন না। সবচেয়ে ভালো হয় তুই যদি এখন মরে যাস, তাহলে তোকে জেনে ফেলার কোনো ভয়ই আর থাকবে না। তাহলেই তোকে আমি চিরকাল ভালোবাসতে পারবো। তুই ভুল করছিস, ওকে ভালোবাসা বলে না। কী দরকার ভালোবাসার? ভালোবাসা ছাড়াও জীবন খুব সুন্দর কেটে যেতে পারে। বড় কথা হলো জানা। যদি তোকে আমি তোকে আর সহ্য করতে পারছি না অবিনাশ, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। তোর চোখে আমি ফের পাগলামি দেখতে পাচ্ছি, তোর জন্য আমার মায়া হয়। পাশ দিয়ে যে সমস্ত লোক হেঁটে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না, এমন শান্তভাবে কথা বলছে রানী। কিন্তু ওর মুখের একটা সামান্য রেখা দেখেও বোঝা যায় ও দাঁড়িয়ে আছে ক্রুদ্ধ বাঘিনীর মতো। অবিনাশ সত্যি বুঝতে পারছে না হঠাৎ রানী কেন এমন রাগ করলো। রানীর ওপর জোর ছিল কত, কত হুকুম করেছে এক সময়। ওর কথায় রানী একবার এক হাত চুল কেটে ফেলেছিল নিজের। কলেজের মাইনের টাকা দিয়ে দিয়েছে অবিনাশকে, আজ একটা সামান্য কথায়। অবিনাশ বলল, আমি ঝোঁকের মাথায় বলছি না রানী, অনেক ভেবেচিন্তে এসেছি। আমরা দূরে সরে গেছি, কিন্তু আমাদের শারীরিক মুক্তি হয়নি। তোর সংসার আমি নষ্ট করতে চাই না। আমাদের জীবন আলাদা হয়ে গেছে, আমরা দূরে দূরেই থাকবো, কিন্তু তার আগে। হঠাৎ অবিনাশ দেখলেও রানী চলতে শুরু করেছে। পিছন ফিরল না, যেন একাই চলে যাবে। কি ভেবে অবিনাশ ওকে ডাকতে গিয়েও ডাকল না। মনে মনে আন্তরিকভাবে বিদায় জানালো রানীকে। ওখানে দাঁড়িয়েই ও আর একটা সিগারেট ধরালো। একা একা কিছু না ভেবে সিগারেট শেষ করল। সত্যি সেইটুকু সময় ওর কিছু মনে পড়ল না। রানীর কথা তো নয়, সম্পূর্ণ সাদা মন ও নিচের ময়লা জলের স্রোত দেখল। পকেটে হাত দিয়ে একবার খুচরো পয়সাগুলো গুনে দেখল, অনাবশ্যক। তারপর একটা ট্রামের টিকিট পাকিয়ে কান খুঁজতে খুঁজতে রানীর জন্য হঠাৎও খুব চিন্তিত হয়ে পড়ল। আমি কি রানীকে অপমান করলাম? আমি তো মোটেই চাইনি। আসলে যত বয়স বাড়ছে রানীর ততই ছেলে মানুষ হয়ে যাচ্ছে। আবার বছর পাঁচেক বাদে রানীকে এই কথাটা বুঝিয়ে বলা যায় কি না অবিনাশ পরে ভেবে দেখবে।